হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। আমি পবন সহ তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরও একবার আমাদের দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের পেইড ব্যাচ কোর্সে তোমরা জয়েন করতে পারো। আমাদের এখানে কিন্তু একটি প্র্যাকটিস ব্যাচ 2.0 আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে কেন্দ্র করে, এবং একটি আমাদের অধ্যায়ভিত্তিক প্রিলি এবং মেন্সের ব্যাচ রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, তাহলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ম্যাথস এবং রিজনিং এর মাস্টার প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 31 বা 31তম সেটটি আমরা আজকে করব। এবং আজকের এই সেটটি আমাদের অবশ্যই কিন্তু আগামী দিনে পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ঠিক, চলো আমরা খুব তাড়াতাড়ি করে বেশ কিছু কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করি। প্রথমে আমরা রিজনিং করবো এবং তারপরে ম্যাথস এর কোয়েশ্চেন। এখানে দেখো কি বলেছে, এটা বলেছে পি কিউ আর এস টি, টোটাল 5 জন রয়েছে, এরা হচ্ছে ছেলে। এবার বলছে পি কিউ এর থেকে লম্বা, আবার আর পি এর থেকে ছোট। তো এইভাবে যদি বলতে থাকে তাহলে বেসিক্যালি কেউ লম্বা হবে, কেউ বেটে হবে, এই তো হচ্ছে গল্প। তাহলে লম্বা হয়ে গেল, এটাকে ধরে নাও বেটে, ঠিক আছে। এইবার এখানে বলেছে যে পি কিউ এর থেকে লম্বা, তাহলে পি হয়ে গেল কি কিউ এর থেকে লম্বা, তাহলে পি চলে গেল লম্বার দিকে। এবার আর আবার কি বলছে, পি এর থেকে ছোট, পি এর থেকে ছোট কে আছে আর, তাহলে পি এর থেকে ছোট হয়ে গেল আর। এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট হচ্ছে, কিউ এর থেকে ছোট কে আছে এস, কিউ এর থেকে ছোট কে এস। আবার এস আবার কি হচ্ছে টি এর থেকে লম্বা, এই এস আবার কি হচ্ছে টি এর থেকে লম্বা। তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটি কি, তাহলে দেখতেই পাচ্ছ সবচেয়ে বাম দিকে একেবারে কে আছে, পি আছে, তাহলে সেটাকেই অ্যান্সার করে দেবো, সবচেয়ে লম্বা হবে কে, পি। এবার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা জিনিস জানাবে, তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশনে জানাবে যে সবচাইতে বেটে ছেলেটি কে আছে। কি বললাম, সবচেয়ে বেটে ছেলে, সবচেয়ে বেটে ছেলে বা বেটে কে রয়েছে সেটা তোমাদেরকে আমাকে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন মুভ করি। এখানে দেখো বলা হচ্ছে যদি এইচ কে ইউজি মানে হচ্ছে এফ আই এস এইচ, তাহলে ইউভি সিডি মানেটা কি হবে। তাহলে এখানে একটু আমরা দেখবো এইচ কে ইউ জে, তাহলে এখানে বলেছে ইউ ভি সি ডি, তাহলে এখানে আমাকে বের করতে হবে ইউভি সিডি নয়, এফ আই এস এইচ। তাহলে এখানে এফ আই এস এইচ করো, তাহলে এফ আই এস এইচ, তাহলে ইউভি সি ডি, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি। দেখো আমরা প্যাটার্নটাকে ধরার চেষ্টা করব। এখানে 8, এখানে 6, এখানে 11, তো এখানে 9, এখানে 21, তো এখানে 19, এখানে যেহেতু এখানে 8, তাহলে এখানে -2 হচ্ছে সব জায়গাতেই। আশা করি তোমরা বুঝতেই পারছো, কারো অসুবিধে নেই। তাহলে এখানেও কিন্তু আমরা -2 করে বেরিয়ে যাব। -2 দেখতে গেলে কি হচ্ছে 21, 21 -2 কত হবে 19, 19 মানে এস, ভি মানে তোমার রয়েছে 22, 22 কে -2 করলে 19 আসে, 19 মানেও আবার এস আসবে। না এখানে একটু ভুল হচ্ছে, ইউভি 22 মানে 20, 20 আসবে, 20 মানে টি আসবে, অ্যাকচুয়ালি এটা আসবে 20, 20 মানে কি আসবে টি আসবে। 22 থেকে 2 মাইনাস করলে তো 20 আসে, তাহলে এখানে তোমার আসবে কত টি, তাহলে এস টি দিয়ে আনসার আসবে। এস টি দিয়ে দেখো প্রত্যেকটাই রয়েছে। এখানে সি রয়েছে মানে 3, 3 -2 1 আসে, 1 মানে এ এবং ডি মানে 4, তো -2 করে 2 আসবে, তাহলে এখানে আসবে বি। অ্যান্সার আসবে এস টি এ বি, অ্যান্সার আসবে কি এস টি এ বি। স্টেপ ইজ দ্য রাইট আনসার, স্টেপ ইজ দ্য রাইট আনসার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। একটা সাংকেতিক ভাষায় কেন্দ্রকে বলা হচ্ছে ইএলডিএনআই কে, তাহলে সেই সাংকেতিক ভাষায় ইম্পোজিং কে কি বলা হবে। তাহলে আমরা একটু লিখবো কে আই এন ডি এল ই, কে আই এন ডি এল ই। এবার এখানে বলা হচ্ছে ই এল ডি এন আই কে, তাহলে আমাকে বলতে বলেছে ইম্পোজিং আই এম পি ও এস আই এন জি, ইম্পোজিংটা কি হবে। তো এখানে আমরা যদি দেখবো এখানে কে আই জে কে, তাহলে এখানে কে মানে কত 11, ই মানে 5, তাহলে এখানে -6। আচ্ছা এখানে কিন্তু ভালো করে দেখো, এখানে কিন্তু আমাদের প্লেস ভ্যালুর কিন্তু কোনো কানেকশন নেই, কারণ একটু ভালো করে অবজার্ভ করে দেখো কিন্ডেলের যে সমস্ত লেটার্স গুলো আছে সেগুলোই দেখো ঘুরিয়ে ফিরিয়ে আছে, তাই তো। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, জাস্ট রাইট সাইড থেকে কি করেছে তারা রিভার্স লিখে দিয়েছে, আর কিচ্ছু করেনি। তাহলে এখান থেকেও আমরা কি করবো ইম্পোজিং উল্টো ভাবে লিখে দেবো, গল্প শেষ। ইম্পোজিং আমরা কি করবো উল্টো ভাবে লিখে দেবো আই এম পি ও এস আই এন জি, ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে জিএনআই এসও পিএমআই, জিএনআই এসও পিএমআই, অ্যান্সার করে আসতে হবে অপশন ডি, যেটা উল্টো ভাবে ইম্পোজিংটা আসবে, রিভার্স অর্ডারে লিখতে হবে, তাহলেই দেখবে এটা কিন্তু ইজিলি অ্যান্সারটা করে নিতে পারছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। বলছে নিচে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নগুলোর উত্তর দিন। বলছে যদি প্লাস মানে কি বলছে গুণ, মাইনাস মানে কি বলছে প্লাস, গুণ মানে কি বলছে ভাগ,
এবং ভাগ মানে কি বলছে মাইনাস। তাহলে 3 গুণিত 2 মানে আসছে তোমার বেসিক্যালি 3/2, প্লাস মানে কি রয়েছে প্লাস মানে গুণ 4, মাইনাস মানে রয়েছে +2, আর ভাগ মানে রয়েছে -9। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি 3/2 আর ইন্টু 4 করে দাও, এইভাবে করে দাও। তাহলে 2 দিয়ে কাটো 2, তাহলে 2 আর 3 কত হবে 6। এই পুরো পোর্শনটার ভ্যালু কত 6, আর এখানে 2 মাইনাস নয় কত আসবে -7। তাহলে 6 - 7 আসবে কত -1। অ্যান্সার করে দেবে অপশন বি। অ্যান্সার কি করবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি প্লাস মানে কি আছে গুণ, মাইনাস মানে দেখতে পাচ্ছি প্লাস, গুণ মানে দেখতে পাচ্ছি ভাগ, এবং ভাগ মানে দেখতে পাচ্ছি মাইনাস। তাহলে 6 মাইনাস মানে রয়েছে +9, প্লাস মানে রয়েছে গুণ 8, গুণ মানে রয়েছে ভাগ 3, আর দিকে ভাগ মানে রয়েছে তোমার -20। তাহলে এখানে আমরা অবশ্যই 8 9 72, ভাগ 3 কত হবে 24, 24 - 20 কত হবে 4, 4 আর 6 কত হবে 10। আমরা একবারে অ্যান্সারটা করে দিতে পারবো, বদমাস রুল অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা কিন্তু অ্যান্সারটা কত পাচ্ছি অপশন সি 10 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি 10 ইজ দ্য রাইট অ্যান্সার। হরি 17 কিলোমিটার পূর্বে গেল, যে কোনো একটা পয়েন্ট থেকে 17 কিলোমিটার মুভ করাও, বাম দিকে ঘুরলো এবং 15 কিলোমিটার গেল, বাম দিকে ঘুরলো 15 কিলোমিটার গেল, সেই পুনরায় বাম দিকে ঘুরলো এবং 17 কিলোমিটার গেল, আবার 17 কিলোমিটার গেল। বেশ, এইবার যাত্রাস্থল থেকে সে কত দূরে অবস্থান করেছে, যাত্রাস্থল ছিল এখান থেকে, আর এখানে সে অবস্থান করছে, তাহলে ডিস্টেন্সটা কত হবে 15 মিটার। এবার 15 কিলোমিটারটা তোমার কত কোন ডিরেকশনে, তাহলে তারপর আমরা বলবো উত্তর দিকে। তো যাই হোক, এখানে ডিরেকশনটা জানতে চাই না, এখানে জাস্ট ডিস্টেন্সটা জানতে চাইছে। আমাদের অ্যান্সারও হয়ে গেল অপশন সি 15 কিলোমিটার। অপশন সি 15 কিলোমিটার। আমরা কিন্তু খুব ঝটপট করে তাড়াহুড়ো করে কিন্তু কোশ্চেন গুলো সলভ করব, যাতে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মিনিমাম টাইমিং ম্যাক্সিমাম কোয়েশ্চেন, মিনিমাম টাইমিং ম্যাক্সিমাম কোয়েশ্চেন, এইটা হচ্ছে আমাদের মোটো। চলো নেক্সট আরেকটা রয়েছে প্রভা, PRABA, এটাকে বলা হচ্ছে 27595। তাহলে হিতল HITAL 68354। তাহলে ভারতী VHARATHI, এটাকে কি বলা হবে? তাহলে একটু ভালো করে অবজার্ভ করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর ভ্যালু কত আছে 5, এখানে দেখো এর ভ্যালু 5, মানে বুঝে গেলাম ডাইরেক্ট কোডিং রয়েছে। তাহলে এখানে 3 নম্বরটা 5 হবে, ইভেন 5 নম্বরটাও 5 হবে। 3 নম্বরে 5 আছে কি নেই, ক্যান্সেল। 3 নম্বরে 5 আছে, 5 নম্বরেও 5 আছে, 3 নম্বরে 5 আছে নেই, ক্যান্সেল। 3 নম্বরে 5 আছে, 5 নম্বরে 5 আছে নেই, ক্যান্সেল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে অপশন সি। আমরা আর কিন্তু অন্য কিছু দেখবোই না, আমরা কিন্তু আর অন্য কিছু দেখবো না, জাস্ট একটা ডাইরেক্ট কোডিং দেখবো, এবং সেখান থেকে সেইভাবেই আমরা যদি অ্যান্সারটা বের করতে চাই, তাহলে অপশনসটা কিন্তু খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো, কারো কোনো অসুবিধা কিন্তু হবে না। আমরা অবশ্যই স্পিড মেনটেন করবো, স্পিডে যদি কোয়েশ্চেন্স গুলো সলভ করতে পারো তাহলে গিয়ে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলায় পড়বে। বারবার বলছি, কোয়েশ্চেন্স তোমাদের ইজি লেভেলই দেবে, ইজি থেকে খুব বেশি হলে মডারেট দেবে, এর বেশি দেবে না। আর তোমরা যদি স্পিডে কোয়েশ্চেন্স গুলোকে না নামাতে পারো, তাহলে তোমাদের প্রিপারেশন কিচ্ছু হয়নি। নেক্সট, নো উইন্ডো ইজ মঙ্কি, উইন্ডোর সাথে মঙ্কির কোনো রিলেশন হবে না। নো উইন্ডো ইজ মঙ্কি, উইন্ডোর সাথে মঙ্কির কোনো রিলেশন নেই, বেশ ভালো কথা। এবার বলছে অল দ্য মঙ্কি আর ক্যাটস, সমস্ত মঙ্কি কি হবে ক্যাটস হবে, সমস্ত মঙ্কি কি হবে ক্যাটস হবে। তাহলে নো উইন্ডো ইজ ক্যাট, নো উইন্ডো ইজ ক্যাট, উইন্ডোর সাথে ক্যাটের রিলেশন ভালো করে বুঝো, উইন্ডোর সাথে ক্যাটের রিলেশন, ক্যাটটা কিন্তু আমি ইচ্ছে করে বড় আঁকতেই পারতাম, তাহলে এখানে উইন্ডোর সাথে ক্যাটের রিলেশন মেবি মে নট বি, সেখান থেকে আমরা কিন্তু ফলস করে দেবো। নো ক্যাট ইজ উইন্ডো, ইনফ্যাক্ট একটু আগে সেটাই বললাম যে ক্যাটের সাথে উইন্ডো রিলেশনটা হচ্ছে মেবি মে নট বি কে, সেখান থেকে আমরা কি করবো ফলস করে দেবো। আর তারপরে সাম ক্যাটস আর মঙ্কি, ক্যাটস এর সাথে মঙ্কি, ক্যাটস বাইরে রয়েছে মঙ্কি ভেতরে রয়েছে, তাহলে এখানে সাম ক্যাটস আর মঙ্কি অবশ্যই বলবো। অল দ্য ক্যাট আর মঙ্কি, সমস্ত ক্যাট কি মঙ্কি হবে না, দেখো এই যে পোর্শন গুলো এগুলো কিন্তু ক্যাট হলেও এগুলো কিন্তু মঙ্কি নয়, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে অনলি 3 বা কেবল 3 অ্যান্সার করে দেবো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবো বন্ধুগণ, অপশন ডি, অনলি 3 বা কেবল মাত্র 3 ফলো করছে। ক্লিয়ার? নেক্সট আরো একটা সিলগের কোশ্চেন দিয়েছি, অল পেন্স আর পেন্সিল, এখানে পেন আর পেন্সিল যেহেতু রয়েছে তাহলে পুরোটাকে লিখে দেবো, অল পেন আর পেন্সিল, অল পেন আর পেন্সিল। সাম পেন্সিল আর ইরেজার, সাম পেন্সিল আর ইরেজার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাম পেন্সিল আর ইরেজার, ঠিক আছে। আর সাম ইরেজার আর রোপস, সাম ইরেজার আর কি আছে রোপস, সাম ইরেজার আর রোপস। আর অল রোপস আর টেন্টস, অল রোপস আর
টেন্স, অল রোপস আর টেন্স। আমাদের সিলব যে ভেন ডায়াগ্রামটা সেটা কিন্তু এইভাবেই হবে। এবার আমরা উপসংহারে আসি। সাম টেন্স আর পেন্সিল, টেন্সের সাথে পেন্সিলের রিলেশন দেখবো। টেন্সের সাথে পেন্সিল, টেন্স এখানে রয়েছে, পেন্সিল এখানে রয়েছে, হতেও পারে নাও হতে পারে, তাহলে এখানে কি করবো, ফলস করে দেবো। নেক্সট আমরা এখানে আলাদা করে করছি। নাম্বার ওয়ানে কি হচ্ছে, হতেও পারে নাও হতে পারে। নাম্বার টু এ কি আসবে, সাম রোপস আর পেন্স, রোপস এর সাথে পেন্স এর রিলেশন, আবারও বলছি রোপস এবং এখানে পেন্স, পেন্স এখানে রোপস আর পেন্স এর মধ্যেও সেই একই ভাবেই মেবি মে নট বি, সেখান থেকে আলটিমেটলি ফলস করে দেবো। 3 নম্বর সাম ইরেজার আর পেন্স, ইরেজারের সঙ্গে পেন্সের রিলেশন, ইরেজার এখানে রয়েছে, পেন্স এখানে রয়েছে, আবারও সেই একই ব্যাপার, সেই হতেও পারে নাও হতে পারে। নাম্বার 4 সাম পেন্সিল আর পেন্স, পেন্সিল আর পেন, পেন্সিল বাইরে রয়েছে, পেন ভেতরে রয়েছে, তাহলে এটা কিন্তু দায়িত্ব নিয়ে ঠিক হচ্ছে। একমাত্র 4 প্রযোজ্য, এখানেও কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে কি কেবলমাত্র 4 প্রযোজ্য, কেবলমাত্র 4 প্রযোজ্য। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখবো এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের খুব সহজেই বোধগম্য হচ্ছে এবং তোমরা কিন্তু এই টাইপের কোয়েশ্চেন্স যদি পরীক্ষাতে পাও দায়িত্ব সহকারে করে আসতে হবে। নেক্সট এক্স চিত্রটি নিচে দেওয়া এবিসিডি বিকল্পগুলি থেকে সম্পূর্ণ করুন। তাহলে এখানে দেখো, এখানে যে আমাদের যে এবিসিডি বিকল্প, মানে বেসিক্যালি এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, বলছে এখানে একটা কোশ্চেন মার্ক আছে। এই যে ছবিটাকে কমপ্লিট করতে হবে। ছবিটা কমপ্লিট করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা কিন্তু যদি একটু অবজার্ভ করি, আমরা কিন্তু এখানে একটা ছোট্ট সার্কেল পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা যদিও বা নাও ধরি, আমি এই পোর্শনটাকে করব এবং এখানে আমরা 3টে জিনিস দেবো। একটা হচ্ছে এইভাবে সোজাভাবে দেবো, আর একটা হচ্ছে এই কোনাকুনি ভাবে দেবো। তাহলে এই 3টে জিনিস আসবে। 3টেতে এখানে দেখো সিমেট্রিক্যাল নেই, ক্যান্সেল। এখানে সিমেট্রিক্যাল এখানেও কিন্তু নেই, একটা ছোট একটা বড়, ক্যান্সেল। আচ্ছা, এবার অপশন এ আর অপশন বি কিন্তু দুটোই রয়েছে। এখানে দেখো তোমার বেসিক্যালি একটু ভালো করে অবজার্ভ করো, এই যে পোর্শনটা এটা কিন্তু এক্সট্রা করে একটা বেরিয়ে রয়েছে, এটা কিন্তু একটা করে বেরিয়ে রয়েছে। তাহলে সেটা তো আমরা এখানেও দেখতে পাচ্ছি 3টাতেই রয়েছে, তাই না। এবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেতরে পোর্শনটা, দ্যাট ইজ এখানে আমরা একটা ওয়াই নেব। এই যে দেখো, এই সোজাটা গেছে এবং তারপরে এটাকে পুরোপুরি সুন্দর করে জিনিসটা এইভাবে নিতে পারে, ঠিক আছে। এইবার এই ওয়াইটা তো হলো বটে, এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আছে, এইখানে পার্থক্যটা আছে, পার্থক্যটা খালি এখানে আছে। এবার এটাকে আইডেন্টিফাই করতে হবে। উপরে প্রশ্নটা সেম আছে। এবার দেখো, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই উল্টোনো ভাবে গোলটা রয়েছে, তাহলে এখানেও তো এই উল্টোনো ভাবে গোলটা আসবে, তাহলে এখানে একটা সার্কেল নেবে, মানে অর্ধচন্দ্রাকৃতি টাইপের একটা কিছু নেবে। এবং দেখো এখানে কিন্তু সেটা কিন্তু নেই, আছে কি নেই, তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না, অ্যান্সার করে আসতে হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি আসতে হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। আকাশ একটি ছেলের সঙ্গে যাচ্ছিল, পথে এক মহিলা ছেলেটির সঙ্গে তার সম্বন্ধে জিজ্ঞেস করলে আকাশ উত্তর দেয় যে আমার মামা, আমার মামা মানে আমারটা কে হচ্ছে, যে বলছে সে কে, আকাশ। তাহলে আকাশের মামা ও ছেলেটির মামার মামা একই ব্যক্তি। ভালো করে বোঝো, আকাশের মামা মানে কি হচ্ছে, আকাশের মায়ের ভাই। এই মামাটি হচ্ছে ছেলেটির মামার মামা, ছেলেটির মামার মামা। তাহলে লেটস সে এখানে একটি বোন রয়েছে আকাশের এবং তার একটা ছেলে রয়েছে, ছেলেটি বলেছে তো, তাহলে ছেলেটির ধরো এখানে একটা ছেলে আছে। এবার দেখো, ছেলেটির মায়ের ভাই কে হবে, মামা সম্পর্ক। এবার এই মামার আবার এই মামা হচ্ছে, তাহলে বেসিক্যালি মামার মামা এই জন্যই আসছে, একই ব্যক্তি বলেছে, মানে এই ছেলেটিকে ছেলে মানে এই নিচের যে ছেলেটি রয়েছে সেই ছেলেটির মামার মামা, আর এখানে সে আবার আকাশের মামার মামাও হচ্ছে। তাহলে আকাশ কিভাবে ছেলেটির সঙ্গে সম্বন্ধিত, তাহলে এই আকাশ হচ্ছে ছেলেটির অবশ্যই মামা, মায়ের ভাই। তাহলে এখানে মামা ভাগ্নে অ্যান্সার হবে। তো অ্যাকচুয়ালি মামা ভাগ্নের চেয়েও বড় কথা, এখানে মামা বোনপো অ্যান্সার আসবে, কারণ মামা আসছে আকাশ আর বোনপো মানে কি আকাশের বোনের ছেলে আসছে কে, ছেলেটি। তাহলে অ্যান্সার হবে অপশন বি, মামা বোনপো ইজ দ্য রাইট অ্যান্সার। মামা বোনপো, ভাগ্নেটাও বলে বোনপোটাও বলে, কোনো অসুবিধা নেই। নেক্সট, সাংকেতিক ভাষায় গিভ কে লেখা হয়েছে 5137, গিভ GIVE, এটাকে বলা হচ্ছে 5137, আর একটা বলা হচ্ছে ব্যাট BAT, সেটাকে বলা হচ্ছে 924। তাহলে গেট কে কি বলা হবে, GATE কে কি বলা হবে, তাহলে এটাকে অ্যান্সার আমরা করতে পারি। ধরো যে G মানে 5, I মানে I মানে 1, V মানে 3, আর E মানে 7। তাহলে এইভাবে একটা জিনিস খালি খেয়াল করতে হবে যে
তোমাদেরকে কোনো ডাইরেক্ট কোডিং কিছু পাওয়া যাচ্ছে, দেখো কোনো কমন তো নেই, বাট আর তো কোনো উপায়ও নেই, কিন্তু আমাদের গেট বের করতে দিয়েছে। তাহলে এখানে জিটা যেটা রয়েছে সেটা 5 দিয়ে স্টার্ট করতে পারি। এখানে এ মানে 2 রয়েছে, তাহলে 2 দিয়ে নিতে পারি। এখানে টি মানে রয়েছে 4, তাহলে এখানে 4 নিতে পারি। আর ই মানে রয়েছে 7, তাহলে অ্যান্সারও হয়ে গেল 5247। কোথায় গেল? অপশন সি। তাহলে অ্যান্সার কি হলো? অপশন সি, 5247 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলছে তৃষ্ণা মেটানোর জন্য আমরা কি পান করবো? অবভিয়াসলি জল খাবো, এবং জলকে কি বলা হচ্ছে? বায়ু। তাহলে আনসার হয়ে গেল তৃষ্ণা মেটানোর জন্য আমরা বায়ু পান করব। ঠিক আছে, অ্যান্সার করে দেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করছো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে লাস্টে বলেছে গোজের সংকেত, গোজ আছে কোথায় সেটা দেখতে হবে। গোজ কোথায় আছে? দেখো এখানে পাওয়া গেছে গোজ। এবার এখানে বলেছে এনআরও বিএসআই এমআইটি, মনে হচ্ছে ডন হি গোজ। তাহলে এই এনআরও বিএসআই এমআইটি এর মধ্যে কিছু একটা হবে। এনআরও এমআইটি এবং বিএসআই রয়েছে, তাহলে কেটিআইটা তো হবেই না, অপশন সি ক্যান্সেল করে দাও। আর পড়ে রইলো তোমার বেসিক্যালি এবার দেখো ডন হিটা দেখতে হবে কোথাও আছে কিনা। দেখো এখানে অ্যাকচুয়ালি ডন না, এটা বোধহয় তোমার ডাউন হবে। ডাউন হি এখানে দেখো কমন পাওয়া গেছে, পাওয়া গেছে না? তাহলে এই দুটো বাদে যেটা আছে সেটা করবো। তাহলে বিএসআই এনআরও দেখো এখানেও কমন আছে, বিএসআই এনআরও কমন আছে না? তাহলে এমআইটিটা কি হলো? একটা ইউনিক ওয়ার্ড, তাহলে গোজের সংকেত হয়ে গেল এমআইটি। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন বলো তো? এনআরও আর বিএসআইটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি, এনআরও বিএসআইটা দেখো এখানেও দেখতে পাচ্ছি। তাহলে বুঝে গেলাম ডাউন হি এর সংকেতটা হবে এনআরও বিএসআই। তাহলে অবভিয়াসলি গোজের সংকেতটা হবে এমআইটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। একটি ছবির দিকে নির্দেশ করে বিপুল বলল, ছবির মহিলা হচ্ছেন আমার। আমার মানে কে? যে বলছে সে কে? বিপুল। আমার দাদুর একমাত্র সন্তানের কন্যা। তাহলে এখানে বিপুলের যে দাদু হবে, বিপুলের যে দাদু মানে ধরো বিপুলের দাদু একমাত্র সন্তানের কন্যা, তাহলে এক কাজ করে বিপুলের দাদু, তো বিপুলের দাদু মানে ধরো বাবার বাবা যদি ধরি, বিপুলের দাদু হলো অ্যাকচুয়ালি দাদু মানে তো মায়ের বাবাও হয়, বাট আমরা এখানে দেখতে হবে বিপুলের দাদু মানে এটাকে ধরলাম। এবার একমাত্র সন্তান, একমাত্র সন্তান মানে বাবা, তার কন্যা কে হচ্ছে? বিপুলের বোন হচ্ছে। তাহলে এটাতে কে আছে? ছবির মহিলা কি রয়েছে? ছবিতে যে রয়েছে। তাহলে এবার বলছে তাহলে ছবির ওই মহিলার সঙ্গে বিপুলের কি সম্পর্ক? তাহলে বিপুলের ওই ছবির সঙ্গে বিপুলের সাথে কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। তাহলে বিপুল অ্যাকচুয়ালি ভাই হবে, অ্যান্সার করে দিতে হবে ভাই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু তুতো ভাই বা বোন বলা যাবে না, কারণ এখানে আমরা সিম্পল ওয়েতে এখানে কিন্তু ডাইরেক্ট রিলেশনই পাচ্ছি। হ্যাঁ, বিপুলের দাদু মানে ঠাকুর দাদু যদি ধরি, তাহলে বাবার বাবা হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখে নেবো বিপুলের মায়ের বাবার দিক থেকে কি আসে। এখানে বিপুলের মায়ের বাবার তো অবশ্যই দাদু হয়। এবার সেই দাদুর একমাত্র সন্তান মানে অবভিয়াসলি বিপুলের মা, তার একমাত্র কন্যা। তাহলে এখানে আমরা দুইভাবেই যেইভাবেই করি না কেন, আলটিমেটলি দুটোই আমরা একটা জিনিসই খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এই ছবিতে যিনি আছেন সেটা হচ্ছে কি বিপুলের বোন, বা বিপুল হচ্ছে তার কে? ভাই। তাহলে এইভাবে আমরা জিনিসটা একটু ভালো করে অবজার্ভ করলাম, কারো কোনো অসুবিধা নেই। একই জিনিস, জাস্ট কি হয়েছে দাদু এবং এখানে ঠাকুর দাদু দুটোই আমরা করে দেখলাম, একই অ্যান্সারটি আসবে। চলো নেক্সট। আমরা দেখতে পাচ্ছি কিছু ম্যাথসের কোয়েশ্চেন। এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো, তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত হবে? তো এখানে বেসিক্যালি তুমি দেখতেই পাচ্ছ 5% লাভ রয়েছে, 5% লাভ রয়েছে, আর এখানে 8% লাভ রয়েছে। তো দুটোই যখন লাভ, তাহলে এখানে ডিফারেন্সটা নিয়ে নাও, সেটা কত হবে? 3%। 3% মানে কত হলো? ওই যে এক্সট্রা দিয়েছে যেটা 24 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্য মানে 100% মানে কত হবে? সো বেসিক্যালি এখানে তুমি 8 গুণ দেখতে পাচ্ছ, এখানে 8 গুণ করে আলটিমেট অ্যান্সার বলে দাও 800 টাকা। সিম্পল কোয়েশ্চেন, সিম্পল অ্যান্সার। অ্যান্সার করে দাও 800, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। একটি কাজ এ করে কত দিনে? 30 দিনে করে। বি করে তোমার কত? 40 দিনে। চটপট করে করবো। এবার এলসিএম নিয়ে নেবো, 120, এখানে 4 এখানে 3, তাহলে 120/7 হবে কি এ আর বি। এবার বলছে কাজটি কত দিনে শেষ করবে? 120/7, তো বেসিক্যালি 7 একে 7, 7 অ্যাকচুয়ালি 119, তো 1/7, তাহলে 17 পূর্ণ 1-এর 7 দিনে এ আর বি কাজটা কমপ্লিট করবে। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 পূর্ণ 1-এর 7 দিনে আলটিমেটলি এ আর বি কাজটি করবে। আশা রাখবো কারো কোনো অসুবিধা হবে না। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। যদি এক্স মিটার তারের দাম ডি টাকা হয়, এক্স মিটার তারের দাম যদি তোমার ডি টাকা হয়, তাহলে তোমাকে বলছে একই দামে ওয়াই মিটার তারের দাম কত হবে? তাহলে এখানে 1 মিটার তারের দাম কত হচ্ছে? d/x টাকা হচ্ছে। তাহলে এখানে ওয়াই মিটার তারের দাম হচ্ছে তোমার বেসিক্যালি d/x ইন্টু ওয়াই। তাহলে এখানে dy/x হবে, তো dy/x দেখো অপশন ডি তে রয়েছে। dy/x কত আছে?
অপশন ডি তে রয়েছে। খুব সুন্দরভাবে আমরা কিন্তু কোয়েশ্চেন্স গুলো জাস্ট দেখা মাত্রই চটপট চটপট করে অ্যান্সার করবো। আমরা খুব মিনিমাম টাইমিং এ ম্যাক্সিমাম কোয়েশ্চেন যদি সলভ করতে পারি তবে গিয়ে আমাদের প্রিপারেশন ভালো জায়গায় আছে। আদারওয়াইজ কিন্তু সবাইকেই বলে রাখছি, তোমাদের যে পুলিশের পরীক্ষার যে কোয়েশ্চেন আসবে সেগুলো খুবই ইজি বা ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন আসবে, এবং সেখানে কিন্তু বিশাল কিছু মাথা খাটানোর দরকার নেই। তবে হ্যাঁ, প্র্যাকটিস যদি না থাকে পার্টিকুলার সময়ের মধ্যে তুমি কিন্তু করে উঠতে পারবে না, এটুকু গ্যারান্টি আমি দিয়ে রাখতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। 10 ডজন আপেল, 15 ডজন আম এবং 20 ডজন লেবু রাখা আছে বিক্রয় করার জন্য। নতুন করে যথাক্রমে আরো হাফ, 1/3 এবং 1/4 ফল যোগ করা হলো বিক্রি করার জন্য। তাহলে মোট কতগুলি ফল বিক্রির জন্য রাখতে হবে? সো বেসিক্যালি 10 ডজন আম রয়েছে, এই আপেল রয়েছে, তাহলে 120 তো হলোই, সাথে তোমার আসছে কি এবার বলছে এই 120-র হাফ, মানে বেসিক্যালি 120 কেন, এই যে 10 আর 12 120 আছে, তার হাফ অংশ এইটাকে গেল তোমার শুধুমাত্র আপেল। এবার পরে পোর্শনে কি বলেছে, 15 ডজন আম বলেছে, তাহলে 15 ইন্টু 12 প্লাস তোমার এখানে কি বলেছে 1/3, তাহলে এখানে 1/3 মানে বেসিক্যালি 15-র 1/3 করতেই পারো, অসুবিধে নেই, এত ডজন করে নিতে পারো, একে 12 দিয়ে গুণ করে রাখো তাহলে তো হবে, অসুবিধে কোথায়? ঠিক আছে, প্লাস এখানে কত আছে 20 ডজন, আর 20 ডজন ইন্টু 12 করে দাও, আর সাথে অবশ্যই তোমার কি করবে 20 ইন্টু 1/4 ইন্টু 12 করে দাও, ব্যাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা কত করব দেখো চটপট করে দেখি। তাহলে এখানে আসছে কত, প্রথমে 120 প্লাস 60, তারপর এটা 15 12-তে 180 প্লাস 3 5 5 12-তে কত হবে 60, তারপর এটা 20 12-তে 240 প্লাস 5 আর 12-তে 60, ব্যাস ক্যালকুলেশন করে অ্যান্সার করো। এখানে কত হবে 180 প্লাস 8 6 14 মানে 240 প্লাস 24 6 30 মানে 300, তাহলে 300 আর 200 500 একে 600, 600 আর এদিকে 120, 720 হয়ে গেল আমাদের অ্যান্সার। 720টি ফল তোমাকে রাখতে হবে। অ্যান্সার করে দাও অপশন এ, অ্যান্সার করে দাও অপশন এ, কিচ্ছু নেই, জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না। নেক্সট, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 1/5 বালিকা, কোন পরীক্ষার্থীদের 1/5 বালিকা হয়। এবার এখানে লাস্টে দেখো বলে দিয়েছে পরীক্ষার্থীদের মোট সংখ্যা কত 2500, তাহলে এখানে বালিকা বা গার্লস এবং এখানে আরেকটা কি রয়েছে বালক বা বয়েজ। এবার 2500 কি বলেছে 1/5, 2500 1/5, তাহলে এখানে 2500 কত হবে অবভিয়াসলি 4/5, কারণ 1 থেকে 1/5 বাদ দিলে 4/5 পড়ে থাকে। ব্যাস ক্যালকুলেশন করে দেখো কত কি হচ্ছে, এখানে আসছে কত 500 আর এখানে কত আসবে 2000 আসবে, স্বাভাবিকভাবে টোটালটা 2500 হলে একটা 500 হলে আরেকটা 2000ই হয়, তাই না? এবার বলছে যে বালকদের 5%, তাহলে এর 5% মানে কত হবে 1000, কেন বলতো, কারণ 5% মানেটাই হচ্ছে 20 দিয়ে ভাগ, 20 দিয়ে ভাগ করলে হয়ে গেল, সরি 1000 নয় 100, তাহলে বেসিক্যালি কত হলো 2100 জন হয়ে গেল। আচ্ছা অনুত্তীর্ণ হয়েছে, এবার আমাকে বলতে বলেছে উত্তীর্ণ বলতে বলেছে, তো ঠিক আছে একটা কাজ করা যাক, এখানে আমি একটু ভুল করছি, 100 জন যদি তোমার পাস করে, 100 জন যদি তোমার সরি অনুত্তীর্ণ যদি হয় মানে ফেল করে যায়, 100 জন যদি তোমার ফেল করে যায় তাহলে পাস কতজন করবে, অবভিয়াসলি 1900 জন পাস করে গেল, এটা কি হলো পাস করে গেল, এটা কি করলো ফেল করলো, এটা কি হচ্ছে টোটালটা, আশা করি বুঝতে পারলো এবার। আর বালিকাদের কি আছে 40% অনুত্তীর্ণ হয়েছে, তাহলে বালিকাদের 40% অনুত্তীর্ণ মানে হচ্ছে 4 5 20, মানে বেসিক্যালি তোমার হয়ে গেল 200 জন কি হলো তোমার ফেল করে গেছে, 200 জন ফেল করেছে, তাহলে পাস করেছে অবভিয়াসলি 300 জন। ঠিক, এবার বলছে পাসের যে উত্তীর্ণ পরীক্ষার্থীদের শতকরা হার কত হবে, টোটাল পাস করেছে কত 300 প্লাস তোমার হচ্ছে 1900, দ্যাট ইজ ইকাল টু টোটাল পাস, তাই না, সেটা কত হবে 2200 জন। এবার এখানে আমি এটাকে ফ্র্যাকশনে ফেলে দেবো, পার্সেন্টেজে ফেলে দেবো, টোটাল সংখ্যা কত 2500 জন, এবার পার্সেন্টেজে ফেলে দাও, সুন্দর করে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা করে নেবো। তাহলে কত হবে 0 0 কেটে গেল, আর এখানে 25 দিয়ে কাটো, সো বেসিক্যালি 25 দিয়ে 25,200, 20 আর 0 25,200, তাহলে অ্যান্সার হবে কত 88% কি করছে পাস করে যাচ্ছে, 88 জন কি করছে পাস করে যাচ্ছে। সুন্দরভাবে অ্যান্সার করে দাও, অপশন এ ইজ দা রাইট আনসার, অপশন এ ইজ দা রাইট আনসার। নেক্সট, চিনির বাজার দাম 20% বৃদ্ধি পেয়েছে, চিনির বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় পরিবার চিহ্ন কি হচ্ছে পরিবার চিহ্ন ব্যবহার, আচ্ছা চিনি এটা হবে, এটা চিনি ব্যবহার কি হয়েছে 25% হ্রাস করেছে, ওই পরিবারের চিনির জন্য বরাদ্দ খরচ কতটা হ্রাস পাচ্ছে, বরাদ্দ খরচ কতটা হ্রাস পাচ্ছে।
তাহলে এখানে দেখো 20% বৃদ্ধি পেয়েছে আর এখানে 25% হ্রাস পেয়েছে। তাহলে এখানে কত হবে 20 ইন্টু 25/100। তাহলে এখানে 20 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 5। তাহলে এখানে 20 মাইনাস 25 কত হবে -5 আর এখানে -5, তাহলে -10। তাহলে -10 মানে কি হচ্ছে 10% কি হচ্ছে ডিক্রিজ করে আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এবিসি 3:4 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে এবং তাদের লভ্যাংশ হচ্ছে কিন্তু সমান। তাহলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? আচ্ছা ঠান্ডা মাথায় একটু ভাবো যে এখানে আমাদের লভ্যাংশ অনুপাত যেটা বলেছে দ্যাট ইজ প্রফিট রেশিও। ভালো করে শোনো, বুঝো জিনিসটা। প্রফিট রেশিওটাই হয়ে যায় আমাদের কি লভ্যাংশ অনুপাত, এবং এই লভ্যাংশ অনুপাতটাকে বলা হয় কি ইনভেস্টমেন্ট রেশিও। কি বলা হয়? ইনভেস্টমেন্ট রেশিও বা লগ্নিকালী অনুপাত। ওকে, এইবার ঠান্ডা মাথায় আরেকটা জিনিসও আমাকে দেখতে হবে যে ক্যাপিটাল যত টাকা দিবে কত সময়ের জন্য দিবে সেটা মিলিয়ে আলটিমেটলি কি হবে ইনভেস্টমেন্ট তৈরি হবে। ক্লিয়ার? এবার এখানে বলে দিয়েছে মূলধন বা ক্যাপিটালের অনুপাতটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল তো দিল, আর এখানে আরেকটা কি বলেছে তাদের লভ্যাংশ সমান বলে দিয়েছে। লভ্যাংশ সমান বলে দিয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটাও সমান আছে। আচ্ছা সমান মানে কি আছে? সমান মানে এখানে আমরা লিখতে পারি যে ইনভেস্টমেন্ট রেশিও যেটা আছে সেটা আসবে 1:1:1। ওকে, ইনভেস্টমেন্ট রেশিওটা কি আসবে 1:1:1। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার চেয়েছে কি সময়ের অনুপাত চেয়েছে। একটু কষ্ট করে যদি আমি এখান থেকে সময়টাকে বের করতে চাই তাহলে সময়টা কি হবে টাইম ইজ ইকুয়াল টু হয়ে যায় তোমার বেসিক্যালি ইনভেস্টমেন্ট বাই ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট বাই ক্যাপিটাল ব্যাস এটাকে অ্যাপ্লাই করবো। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও যদি আমাদের টাইম রেশিওটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা বের করবো ইনভেস্টমেন্ট বাই ক্যাপিটাল। সো ইনভেস্টমেন্ট প্রথমটার ক্ষেত্রে কত আছে? ইনভেস্টমেন্ট কত একটা আছে? ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে যেটা লভ্যাংশ অনুপাত সেটা কত আছে 1। তাহলে 1 বাই তোমার ক্যাপিটাল কত আছে 3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 1/4, তৃতীয় ক্ষেত্রে 1/7। এটাকে ক্যালকুলেশন করে দাও। 3, 4, 7 এলসিএম কত বলো? 3, 4, 12, 7 84 হয়, তাই তো? তাহলে 84/3 মানে 84 দিয়ে প্রত্যেকটাকে ক্যালকুলেশন করো বা মাল্টিপ্লাই করো, আর এখানে 84/7 হয়ে গেল। তাহলে এখানে কত আসবে 12, এখানে কত আসবে 4 একে 4, আর এখানে 3 দিয়ে 3 2 6, আর ওদিকে বেসিক্যালি 3 28 হবে। 3 2 6, 2 8 4, 3 8 24। তাহলে অ্যান্সার কত হলো 28 21 12। 28 21 12 দেখো অপশন এতে রয়েছে। জাস্ট কিছুই নয়, আমাদের এই জিনিসটা বাম দিকের যে জিনিসটা দেখালাম সেটা কিন্তু একদম প্রপার আমরা কিন্তু অবশ্যই বলা যেতে পারে ফাউন্ডেশনের একটা কনসেপ্ট, সেটাই কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম যাতে কোশ্চেনটা বুঝতে সমস্যা না হয়, নয়তো পরীক্ষাতে ডাইরেক্টলি এখানে করে দেবে। জাস্ট এই জিনিসটা খালি মনে রাখবে যে টাইম ইজ ইকুয়াল টু কি হবে ইনভেস্টমেন্ট বাই ক্যাপিটাল, বা ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর লভ্যাংশ মানেই হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আর সমান বলে দিয়েছে মানে ইনভেস্টমেন্ট বা আমাদের যে প্রফিট রেশিও সেটা কিন্তু 1:1:1 হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি নীরজের আয় প্রথমে 60% হ্রাস পেয়েছে। নীরজের আয় প্রথমে 60% হ্রাস পেয়েছে, পরে 60% বৃদ্ধি পেয়েছে। তাহলে -60 × 60/100 করে দাও। তাহলে এখানে 0 0 হয়ে গেল। তাহলে এখানে 0 0 কেটে গেল, তো বেসিক্যালি -36%। -36% মানে কি ডিক্রিজ হয়ে গেল। মাইনাস কত ডিক্রিজ হলো? 36% ডিক্রিজ হলো। ঠিক, চলো নেক্সট। a ইজ ইকুয়াল টু যদি আমি এখানে 2.5 ধরি আর b ইজ ইকুয়াল টু যদি 1.3 ধরি, তাহলে একটু ভালো করে এখানে অবজার্ভ করবো। এখানে তিনটে 2.5 রয়েছে, তাহলে এখানে কত হবে? এখানে আমরা এই জায়গায় বলতে পারি a কিউব মাইনাস b কিউব বাই, আর এখানে কত হবে a স্কোয়ার। দেখো এখানে দুটো গুণ রয়েছে, এখানে আবার a b দুটো আলাদা করে গুণ রয়েছে, আর পরে একটা b স্কোয়ার রয়েছে। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি আছে? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই তোমার কি আসছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। সুন্দর করে ক্যান্সেল আউট করে a মাইনাস b করে দাও। তো a মাইনাস b করলে 25 থেকে 13 মানে 12 আসবে। তাহলে a মাইনাস b আসবে। সো বেসিক্যালি কত আসবে? 1.2 ইজ দ্য রাইট অ্যান্সার। 1.2, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট কোয়েশ্চেনে মুভ করবো। যদি বার্ষিক সরল সুদের হার 10% থেকে 12.5% হয়, তাহলে আমাদের যে রেট অফ ইন্টারেস্টের চেঞ্জটা সেটা কত হলো? R1 মাইনাস R2, সেটা হলো 2.5%, দ্যাট ইজ ইকুয়াল টু 5.2%। ব্যাস এবার এখানে অ্যাপ্লাই করো, এবং সেটার জন্য কি হচ্ছে এই 2.5% বৃদ্ধি পেয়েছে বলেই 2,500 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাই যদি হয় তাহলে এখানে আমাদের তুমি দেখতেই পাচ্ছ যে 2.5% মানে হচ্ছে বেসিক্যালি এখানে একটা কাজ করো, 2,500 টাকা যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে ওটাকে সুদের পরিমাণ ধরে নাও, আর প্রিন্সিপালের পরিমাণ আমি এখানে জানি না, সেটাই আমরা বের করব। রেট অফ ইন্টারেস্ট আমরা বলে দিলাম 5/2 আসবে,
আর নিচে তো 100 থাকেই, আর টাইমটা আমরা এখানে 1 বছর ধরবো, কারণ এখানে বার্ষিক কথাটা বলে দিয়েছে। ব্যাস, ক্যালকুলেশন করে অ্যান্সার করে চলে আসো। সো এখানে কত কি হবে দেখো, এখানে 5 দিয়ে কাটবো, এখানে 20, 20 দিয়ে 40, 40 আর 25 কত হবে, প্রিন্সিপাল ইজ ইকাল টু 2500 ইন্টু 40, দ্যাট ইজ ইকাল টু 0, আর এখানে দুটো, তাহলে আলটিমেটলি 3টে শূন্য হয়ে গেল, আর এখানে 25 আর কত হবে 100 হয়ে গেল। তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে, 1,00,000 টাকা। দ্যাট ইজ অপশন সি, মানে আমাদের প্রিন্সিপাল বা আসলে পরিমাণটা কত হবে, 1,00,000 টাকা। খুব সুন্দর একটা বেসিক কোয়েশ্চেন, একদম বেসিক থেকে বেসিক তর কোয়েশ্চেন। তাহলে এইটা জিনিস খালি ট্রিকটা বুঝতে হবে যে 10% থেকে 12.5% হয়ে গেল, এবং তার জন্যই তার সুদের পরিমাণটা বেড়ে গেল। এবং তাহলে কি হলো, রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জের জন্যই ওই রেট অফ ইন্টারেস্টটা সুদের পরিমাণটা বাড়লো, তাহলে ওটাকেই রেট অফ ইন্টারেস্ট ধরে নাও, যেটা পার্সেন্টেজ ইনক্রিজ করলো, আর যেটা টাকাটা অ্যামাউন্টে বেড়ে গেলো সেটাকে সুদ ধরে নাও, ব্যাস গল্প করে দাও। আজকে আমরা এখানেই শেষ করব। তবে তোমাদের বলে রাখি, আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে কিন্তু আরো ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে, সেখানে 2.0 তে তোমরা জয়েন করতে পারো প্র্যাকটিস ব্যাচে। আর সাইড বাই সাইড আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক ফাউন্ডেশন ব্যাচও রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা আমাদের ব্যাচ কোর্সগুলোর ব্যাপারে ডিটেলস জানতে পেরে যাবে। আর আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করে তারা অবশ্যই কিন্তু জয়েন করবে। ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমি কিন্তু ক্লাসের শুরুতেই একটা পার্টিকুলার কোয়েশ্চেনে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, তো সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর, এখনকার মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।